বাংলাদেশের মানুষ হিসেবে আমরা অনেকটা ভুলে যাওয়া জাতি। এর আগে একাধিকবার এই কথা বলেছি, আমরা খুব সহজেই ভুলে যাই এবং আমরা বিশেষ করে রাজনীতির মাঠে আমরা ইতিহাস থেকে শিক্ষাটা খুব কম নেই। আগের ইতিহাসে যে ভুল করার ধারাবাহিকতা, সেই ভুল করার ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখি, নিজেরাও করে অন্যের ব্যাপারটাকে ভুল বলে নিজেরা ঠিক সেই একই কাজটা করি। এই ব্যাপারটা আমরা বারবার দেখে আসছি। আমরা যদি একেবারে ব্যক্তিগত পর্যায়ে বলি, রাজনৈতিক দলের কথা বাদ দিয়ে ব্যক্তিগত পর্যায়ে যদি বলি, তাহলে বঙ্গবন্ধু যে ভুল করেছিলেন, ভুল মানুষকে কাছে টেনে নিয়েছিলেন, বুকে জড়িয়ে ধরেছিলেন, ভুল মোস্তাককে বুকে জড়িয়ে ধরার খেসারত তাকে ৭৫-এর ১৫ আগস্ট দিতে হয়েছিল, ঠিক তেমনি আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা বলেন যে বঙ্গবন্ধুর মতো একই ভুল শেখ হাসিনা করেছেন। ভুল মানুষদের তিনি আপন করে নিয়েছেন, ভুল মানুষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছিলেন বলেই তার পতনটা খুবই নির্মমভাবে হয়েছে। মানে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা এভাবেই বলার চেষ্টা করেন। আবার যে ভুলের কথা বলছি, যে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার আগে এই ২০০৯-এর জানুয়ারি থেকে যে ক্ষমতা শুরু করেছিল, তার আগে বিএনপি সরকার ছিল। বিএনপি সরকার যে ভুল করেছিল, সেই ভুল থেকে আওয়ামী লীগ কি নিজেদেরকে বিরত রাখতে পেরেছিল? আমরা দেখেছি যে বিএনপি সরকার, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে একটা নির্দিষ্ট ব্যক্তিকে বসানোর জন্য তাদের তৎকালীন আইন উপদেষ্টা মওদুদ আহমেদ বিচারপতিদের বয়সসীমা, অবসরের বয়সসীমা বাড়িয়ে দিলেন। বয়সসীমা বাড়িয়ে দিয়ে কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো হবে, যেন তিনিই হন, সেই ব্যবস্থা পাকাপোক্ত করলেন। তাতে করে হলো কি যে ঝামেলাটা বাঁধলো, 111 আসলো এবং বিএনপির চরমভাবে ভরাডুবি হলো। আওয়ামী লীগ সেখান থেকে কিছুই শেখেনি। আওয়ামী লীগ দেখলাম যে 2010-11-তে এসে পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই বাতিল করে দিল। তার মানে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে বিএনপি যেমন নিজেদের ক্ষতি ডেকে এনেছিল, তেমনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আওয়ামী লীগও নিজেদের ক্ষতি করলো এবং পরবর্তীতে 14, 18, 24-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখলাম যে একপাক্ষিক নির্বাচন হলো। আসি বর্তমানে। আজকে প্রধানমন্ত্রীর বেশ কিছু কথা আমরা শুনেছি, একটি অনুষ্ঠানে তিনি কথা বলেছেন, একজন পুলিশ কর্মকর্তার কথাও শুনেছি। 2024-এ শেখ হাসিনা সরকার পতনের সময় সব থেকে বেশি সমালোচিত হয়েছে যে পুলিশ, সেই পুলিশেরই বর্তমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যেভাবে রাজনৈতিক ভাষণ দিয়েছেন, সেটা প্রচণ্ড বিতর্কিত হয়েছে। সেই প্রসঙ্গে বলবো আর একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা হচ্ছে যে বহুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে, আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো সেটা নিয়ে তার নিজের দলকে নিয়ে একটা সংশয়, একটা আতঙ্ক, একটা ভয়ের কথা বলেছিলেন। গয়েশ্বরচন্দ্র রায়ের সেই কথাটা কি বিএনপি মনে রেখেছে, কিংবা বিএনপি কি সেই কথাটাকে মানে কিংবা ধারণ করে? চলুন একটু এই ব্যাপারগুলো নিয়ে বুঝে ওঠার চেষ্টা করি যে ইতিহাস আমরা কিভাবে ভুলে যাই, কিংবা যে ইতিহাস আমরা তৈরি করি সেই ইতিহাসের রোশানলেই পরবর্তীতে আমরা পড়ে যাই কিনা, এর থেকে কোনো রক্ষার উপায় আছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে কথা বলেছেন, সেখানে তিনি রূপপুর পারমাণবিক কেন্দ্র, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এই তিনটি জায়গাতেই দুর্নীতির কথা বলেছেন। ওয়েল অ্যান্ড গুড, এই তিনটা জায়গায় দুর্নীতি, বিশেষ করে রূপপুরে দুর্নীতি মানে কি, রূপপুরের যে ওই যে বালিশ কাণ্ড আমরা দেখেছিলাম, একটা বালিশের দাম কত দেখানো হয়েছে, ২৭,০০০ টাকা নাকি, একটা পর্দার দাম ৮২,০০০ টাকা, এরকম অনেকগুলো টার্ম আমরা দেখেছিলাম যে বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড, এসি কাণ্ড, ফার্নিচার কাণ্ড, এই কাণ্ডগুলো আমরা দেখেছিলাম। সেগুলো অবশ্যই সমালোচনার যোগ্য, গ্রহণযোগ্য নয়। কিন্তু রূপপুরকে কেন্দ্র করে আবার ওই যে $500 বিলিয়ন শেখ হাসিনা সেখান থেকে মেরে দিয়েছেন, এই যে অদ্ভুতরে কথা বলা হয়, সেটা মানে রাশিয়ার রাষ্ট্রদূত তিনি নিজে তার জবানবন্দিতেই বলে দিয়েছেন যে এটা মিথ্যা। রাশিয়া এত পাগল না যে কাউকে চাইলেই $500 বিলিয়ন মানে কি বলবো যে দিয়ে দেবে। রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন যে ডু ইউ থিঙ্ক উই আর ক্রেজি।
এই যে বক্তব্যগুলো, আবার পদ্মা সেতু নিয়ে বলা হয় যে পদ্মা সেতুতে যে টাকা খরচ করা হয়েছে সেই টাকা দিয়ে 10টা পদ্মা সেতু বানানো যাবে, এই কথা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বহুবার বলা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে সেই অন্তর্বর্তীকালীন সরকারই শেখ হাসিনার নেয়া যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রজেক্ট, সেই প্রজেক্টের পরবর্তী অংশের যখন বাজেট করে, বাজেট বাড়ায় 5 গুণ 10 গুণ বাজেট বাড়ায়, তখন তাদের ভেতরের রহস্য ফাঁস হয়ে গেছে যে আদতে সমালোচনার জন্য সমালোচনা করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটা বাংলাদেশের রাজনীতিতে প্রচণ্ডভাবে প্রচলিত। প্রধানমন্ত্রী এই কথাও বলেছেন যে কর্ণফুলী টানেল ওই এলাকায় অযথা কিছু আবাসিক প্রকল্প বানানো হয়েছে। অযথা যদি বানানো হয়ে থাকে তাহলে অবশ্যই খারাপ, কিন্তু কিছু কিছু সমালোচনা যেমন বালিশকাণ্ড, এগুলোর তো অবশ্যই সুরাহা হওয়া উচিত, কিংবা যাদের শাস্তি পাওয়া দরকার তাদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু এই সমালোচনাগুলো করতে গিয়ে আপনি যদি পদ্মা সেতু কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা কর্ণফুলী টানেল এই প্রজেক্টটাকেই বিতর্কিত করে ফেলেন কিংবা এর প্রয়োজনীয়তা নিয়ে সংশয় প্রকাশ করেন, তাহলে অনেকে হয়তো বলবেন যে এরকম বিতর্কিত প্রজেক্ট আপনারা 2-1টা করে দেখান। সেরকম বক্তব্য যেন না আসে, সেই ব্যাপারে আমার মনে হয় যে সবারই সচেতন থাকা উচিত। এটা আলোচনা করার মানে আগ্রহ আমার নেই। আগ্রহ মূল জায়গায় সেটা হচ্ছে মূল 2টা জায়গায়, এই পুলিশের বক্তব্য এবং গয়েশ্বরচন্দ্র রায়ের আগের বক্তব্য। পুলিশ সদস্য, আমি নাম বলতে চাই না, আপনারা ইতিমধ্যেই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার একটা ভিডিও দেখেছেন। এই সময়ের বর্তমানে ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তা যেভাবে তিনি নিজেকে বিএনপি হিসেবে উপস্থাপন করলেন, এটা পুলিশকে চরমভাবে ক্ষতির মুখে ফেলবে। তিনি বললেন ক্লাস 7 থেকে তিনি বিএনপি করেন। তিনি বললেন যে জিয়াউর রহমানের সঙ্গে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে যখন প্রেসিডেন্ট ছিলেন, সর্বশেষ তার দেখা 1981 সালের সম্ভবত 25 জানুয়ারি বলেছেন। তখন তিনি ক্লাস 10-এ পড়েন। ক্লাস 10-এ পড়া অবস্থায় তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়ে তিনি বলেছেন জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি তিনি পেলেন। জাতীয়তাবাদ আদর্শ, বলেছেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু কখনোই জাতীয়তাবাদী আদর্শ ভুলিনি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে তুষ্ট করার যে প্রয়াস এই পুলিশ কর্মকর্তা কিংবা পুলিশ অফিসারের আমরা দেখলাম, তাতে করে আমার মনে হয় যে এখন বলার সময় এসেছে যে 24-এর আন্দোলনে যেভাবে পুলিশ বিতর্কিত হয়েছে, পুলিশকে বিতর্কিত মানে অবস্থায় আমরা দেখেছি আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশ কাজ করেছে, এই অপবাদ পুলিশকে যে দেয়া হয়েছে, কিংবা পুলিশ কখনো কখনো সেই কাজ তো করেছেই, সেটা কি তাহলে মিথ্যা ছিল? মানে আমার মনে হয় যে এই পুলিশ কর্মকর্তার বক্তব্যে এখন আমার কেন যেন মনে হচ্ছে যে আগের সমস্ত অভিযোগই সত্য ছিল। কারণ আওয়ামী লীগের সময় পুলিশ বাহিনী আওয়ামী লীগ হওয়ার খুব চেষ্টা করেছে, নিরন্তর চেষ্টা করেছে। এমনকি জামাত বিএনপির বহু সদস্য তারাও আওয়ামী লীগ হওয়ার নিরন্তর চেষ্টা করেছে। আওয়ামী লীগ যখন এসেছে চলে গেছে তখন তারা ফ্যাসিস্ট হয়েছে। এখন যদি পুলিশ এভাবে বিএনপি হওয়ার চেষ্টা করে এবং পুলিশ অফিসারদের যদি আমরা এভাবে বিএনপি হতে দেখি, তাহলে তো মুশকিল আসলে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এই তো একদিন আগেই বললেন যে পুলিশ বাহিনীকে মানে দল নিরপেক্ষ থেকে সবার হয়ে কাজ করতে হবে। অথচ একদিনের মধ্যেই আমরা দেখলাম যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিজেকে তার মানে যে ছোট একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, পুরোটা সময় তিনি কিভাবে নিজেকে বিএনপি প্রমাণ করবেন সেই চেষ্টা তিনি করলেন। আমার মনে হয় যে এই ধরনের পুলিশ কর্মকর্তাদের যদি বিএনপি সরকার দায়িত্বে রাখে তাহলে সরকার বিতর্কিত হয়ে পড়বে। সরকার নিজেদেরকে বিতর্ক থেকে মুক্ত করার জন্য কিংবা মুক্ত রাখার জন্য এই ধরনের পুলিশ কর্মকর্তা আশ্রয় প্রশ্রয় না দেওয়াটাই ভালো হবে। কারণ সরকারি চাকরি করছেন আপনি প্রকাশ্যে বলছেন যে আপনি বিএনপি করেন, এটা হয়? এটা হতে পারে? মানে এর আগেও আওয়ামী লীগের আমলে বিভিন্ন পুলিশ কর্মকর্তার আমরা দেখেছি যে প্রকাশ্যে বলছে যে এই জয় বাংলা করছে, সে মানে মুজিব আদর্শের মানুষ, এটা ওটা বিভিন্নভাবে কথা বলছে। সেগুলো আমরা দেখেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ওই চিটাগাংয়ের একজন এসপিকে মানে জঘন্য ভাষায় কথা বলতে দেখেছি, মানে এরকম বলেছে যে আওয়ামী লীগ পেলেই ধরে ধরে মেরে ফেললো, মারো, এরকম বক্তব্য, মানে এবং মানে পুরোটাই রাজনৈতিক বক্তব্য।
তখন এটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। পুলিশের এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের কথাবার্তা, আচরণ কোনোটাই আমাদের জন্য সুখকর নয়, পুলিশ বাহিনীর জন্যও সুখকর নয়। এবার আসি মূল আলোচনায়। বলছিলাম এই টোটাল আলোচনাটা যে কারণে করা, সেটা হচ্ছে যে গয়েশ্বরচন্দ্র রায় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটা কথা বলেছিলেন। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে, আলোচনা চলছে, তখন বিএনপির অবস্থান ব্যক্ত করে তিনি এটার বিপক্ষে অবস্থান নিয়ে বলেছিলেন, এই ফটোকার্ডটা তৎকালীন সময়ে কালবেলায় প্রকাশিত 10 মে 2025 কালবেলায় প্রকাশিত এই নিউজটা দেখে নিন। আজ আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না, তার গ্যারেন্টি কি? অর্থাৎ গয়েশ্বরচন্দ্র রায় তিনি তখনই বুঝেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিণতি কারো জন্যই ভালো হবে না। আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কেন, সেই আলোচনা করার জন্য এই প্রসঙ্গ উত্থাপন করছি না। এই প্রসঙ্গ উত্থাপন করছি এই কারণেই, ইতিহাস থেকে আমরা আদৌ কিছু শিখি কিনা সেই বাস্তবতা উপস্থাপনের জন্য। গয়েশ্বরচন্দ্র রায়কে আমরা পরবর্তীতে দেখেছি যে সরকার যেদিন শপথ নিল, বিএনপি সরকার, সেদিন তাকে প্রচণ্ড রাগান্বিত হতে, তার আসন নাই, তার নির্ধারিত আসন নাই, একজন উঠে তাকে জায়গা দিতে চাচ্ছে, তিনি খেপে গিয়েছেন, এরকম ব্যাপার দেখেছি। তার মানে গয়েশ্বরচন্দ্র রায়কে খুব একটা যে সম্মান বিএনপি সরকার, নতুন সরকার দিয়েছে, নতুন নেতৃত্ব দিয়েছে, সেটা আমরা দেখছি না। সেই তার বক্তব্য বিএনপি কতটা ধারণ করবে সেটা একটা প্রশ্ন থাকতেই পারে, কিন্তু তিনি কি অসাধারণভাবে ভবিষ্যৎ দ্রষ্টার মতো কথা বলেছিলেন। এবং এই কথা যদি মনে না রাখে কোনো রাজনৈতিক দল, যে আজকে আপনি যাকে ইট মারছেন কালকে পাটকেল আপনাকে খেতেই হবে, এটা চরম বাস্তবতা, তাহলে কিন্তু মহাসর্বনাশ হয়ে যাবে। আওয়ামী লীগকে যে ইউনূস নিষিদ্ধ করেছে, সেই আওয়ামী লীগ কোনো না কোনো দিন ফিরে এসে ইউনূস কিংবা ইউনূসের সহযোগীদের উপরে যদি মরণ কামড় দেওয়ার চেষ্টা করে, সেদিন কিন্তু আওয়ামী লীগকে রুখে দেওয়া কিংবা আওয়ামী লীগকে ঠেকানো, কোনো যুক্তি দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো খুবই কঠিন হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াকে যদি বিএনপি সমর্থন করে, সংসদে যে আইন পাশ হলো, সেই আইন পরবর্তীতে আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসে, 50 বছর পরে ফিরে এসে সেই আইনকে কাজে লাগিয়ে তারা যদি বিএনপিকে নিষিদ্ধ করে, জামাতকে নিষিদ্ধ করে, তখন কিন্তু গণতন্ত্র ধ্বংসের মুখে পড়ে যাবে। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য ব্যাপার হতে পারে না। তেমনি যে কারণে এই প্রসঙ্গটা বললাম, যে 24-এ যে ব্যাপারটা ঘটলো, পুলিশকে নিয়ে যে ব্যাপারটা ঘটলো, সেখান থেকে মাত্র 2 বছরের মধ্যেই আমরা ভুলে গেলাম যে পুলিশ সরকারি দল হয়ে গেলে কিভাবে গজব নেমে আসে একটা দেশের উপরে, সেটা ভুলে গিয়ে আজকে আমরা পুলিশ বাহিনীর কোনো কর্মকর্তাকে দেখছি প্রকাশ্যে সরকারি দল হয়ে যেতে। এটা কোনোভাবেই কাম্য নয়। এটা যেমন কাম্য নয়, তেমনি বিগত সরকারের খারাপ দিকগুলোর আমরা সমালোচনা করব, কিন্তু যে ভালো দিক, পদ্মা সেতু বিগত সরকারের কখনোই খারাপ দিক হতে পারে না, যেটা বিশ্বব্যাংকের সঙ্গে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থতে পদ্মা সেতু তৈরি হয়েছে। সেটার আমি যদি বিরোধিতা করার জন্যই বিরোধিতা করি, সমালোচনার জন্যই সমালোচনা করি, তাহলে যেটা হবে, আজকে আমি যেটা তৈরি করব, পরবর্তীতে পরের সরকার এসে সেটার স্বীকৃতি তারাও আমাকে দেবে না। যেমন আজকে যোগাযোগ মন্ত্রী, তাকে বলতে শুনেছি, গণমাধ্যমে নিউজ হতে দেখেছি, যে যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই প্রথম নিয়েছিলাম। এই বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে আদতে এই মন্ত্রীরা কি অর্জন করতে চান কিংবা বিএনপির জন্য কি অর্জন বয়ে আনতে চান, সেটা অন্তত আমার বোধগম্য হয় না। আমার মনে হয় যে রাজনীতিতে সহ অবস্থান যেমন দরকার, অন্যের অবদানকে স্বীকৃতি দেওয়া যেমন দরকার, অন্যের মতামতের উপরে শ্রদ্ধাশীল যেমন থাকা দরকার, এবং এই ব্যাপারগুলো থাকা দরকার এই কারণেই, অন্যের স্বার্থে না, নিজের স্বার্থে। কারণ আমি যদি অন্যের স্বীকৃতি না দিই, অন্যকে সম্মান না দিই, তাহলে আমাকেও কেউ পরবর্তীতে স্বীকৃতি দেবে না। এটা নিয়মে পরিণত হলে বাংলাদেশটারই ক্ষতি হবে। আপনার মন্তব্য জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দিক থেকেই চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ এবং এই বর্তমান বিএনপি সরকার। 3 দিক থেকে, 3 দেশ থেকে, আমেরিকা, চীন এবং ভারতের পক্ষ থেকে এই বিএনপি সরকার খুবই চাপে আছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমেরিকার সাথে তো এই বিএনপি সরকারের খুব ভালো সম্পর্ক এবং জামাতের সাথেও খুব ভালো সম্পর্ক, এবং আমেরিকার সমর্থনেই
12ই ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচনের মাধ্যমেই কিন্তু এই বিএনপি সরকারকে ক্ষমতায় আনে এই আমেরিকা। হঠাৎ করে কেন আমেরিকার পক্ষ থেকে এই বিএনপি সরকারের উপর চাপ আসছে? তার মেইন একটা রিজন হচ্ছে যে ডক্টর ইউনূস নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে যে দেশ বিরোধী চুক্তি করে, সে দেশ বিরোধী চুক্তিতে মনোসমর্থন জানিয়েছিল জামাত এবং বিএনপি। এখন কিন্তু বিএনপি সরকার মামু ভাইগনা নির্বাচন বলে ক্ষমতায় এসেছে, প্রায় 2 মাস হতে চলেছে। সে সকল চুক্তি এখনো কিন্তু সকলগুলো বাস্তবায়ন করেনি এই বিএনপি সরকার, এবং বাস্তবায়নের আগেই সে চুক্তি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে বাংলাদেশের মানুষের চাপে এবং বাংলাদেশ যে সুশীলরা আছে তাদের চাপে। কারণ বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিচ্ছে না আমেরিকার সাথে এই দেশ বিরোধী চুক্তি। আমেরিকা মোটামুটি ব্যাপারটা বুঝে গিয়েছে, সেই কারণে বিএনপি সরকারের উপর ভিতরগতভাবে কূটনীতিক চাপ দিচ্ছে যে এই চুক্তি কোনোভাবে বাতিল করা যাবে না, এবং এই চুক্তির মধ্যে যে সকল বিষয়গুলো উল্লেখ আছে সকল কিছুই মেনে চলতে হবে। বিএনপি পড়ে গিয়েছে মাইনকার চিপায়। এইদিকে চীনের পক্ষ থেকে বর্তমান বিএনপি সরকারের উপর চাপ আসছে, কারণ কিছুদিন আগে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন খলিল সাহেব, তিনি চীন সফরে গিয়েছেন চীনের সাথে কিছু চুক্তি করার জন্য, কিছু বিষয়ে আলোচনা করার জন্য। কিন্তু চীন ক্লিয়ারলি বলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবকে, আমরা কোনো বিষয়ে চুক্তিও করব না এবং কোনো বিষয়ে এই বর্তমান বিএনপি সরকারের সাথে আলোচনা করব না। কারণ যতক্ষণ পর্যন্ত এই বিএনপি সরকার আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখবে এবং আমেরিকার সাথে বিভিন্ন ধরনের চুক্তিতে জড়িত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই সরকারকে কোনো সাহায্য সহযোগিতা করব না এবং নতুন কোনো চুক্তিও করব না। এবং ক্লিয়ারলি চীন বোঝানোর চেষ্টা করেছে আমেরিকার সাথে সম্পর্ক থাকলে ভালো, আমরা এই বর্তমান সরকারের সাথে সম্পর্ক রাখবো না। এটাও একটা কিন্তু প্রেসার দিয়েছে এই বর্তমান সরকারের উপর চীন। চীনের পক্ষ থেকেও এখন বর্তমান সরকার চাপে আছে, আমেরিকার পক্ষ থেকেও তাহলে চাপ আছে। আর ভারতের কথা কি ভাই বলবো, ভারত ডাইরেক্টলি চাপে রেখেছে এই বর্তমান বিএনপি সরকারকে। হয়তোবা কিছু বাণিজ্যিক ভাবে আমদানি রপ্তানি হচ্ছে, ডিজেল হয়েছে, আরো কিছু নিত্য দৈনন্দিন জীবনের কিছু সামগ্রীও ভারত রপ্তানি করেছে বাংলাদেশে। টুকিটাকি এগুলা ছাড়া ভারত কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের সাথে এখন ডিল করছে না, এবং ভারত কূটনীতিক ভাবে এই বিএনপি সরকারকে প্রেসারে রেখেছে আওয়ামী লীগের বিষয়কে কেন্দ্র করে। যেখানে তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত সফরে যাওয়ার কথা নরেন্দ্র মোদী চিঠি দিয়ে আমন্ত্রণ করেছে, সেখানে তারেক জিয়ার ভারত সফর বাতিল হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী কূটনীতিক ভাবেই বুঝিয়ে দিয়েছে তারেক জিয়াকে যে কিছুদিন আগে যে সংসদে বিল পাশ করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম আপনি নিষিদ্ধ করেছেন, সেই বিষয়টা আমরা ভালো চোখে দেখছি না এবং আমাদের ভারতের জনগণও ভালো চোখে দেখে নাই। সেই কারণে আমরা আপনাকে ভারত সফরে আমন্ত্রণ জানাতে পারছি না। তারেক জিয়া তাই ভারত সফরও যেতে পারছে না। এবং ভারতের যিনি পররাষ্ট্র সচিব আছে তিনিও ক্লিয়ারলি গত একদিন আগে সংবাদ সম্মেলনের মধ্যে ক্লিয়ারলি বলেছেন শেখ হাসিনাকে এই বর্তমান বিএনপি সরকারের হাতে আমরা ফিরিয়ে দিচ্ছি না, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফিরিয়ে দেওয়া হবে না। কারণ তিনি এই সকল বিষয়গুলোকে সিস্টেমেটিক ভাবে ইগনোর করে গিয়েছেন, উত্তর দেয়নি। তার মানে এই বিষয়গুলো দাঁড়ায় কিভাবে ফিরিয়ে দিবে, কারণ শেখ হাসিনার নামে যে মিথ্যা ফাঁসি রায় দেওয়া হয়েছে সেটা বিভিন্ন টাকা লেনদেনের মাধ্যমে মিথ্যা সাক্ষী বানিয়ে ঘুষ নিয়ে ডক্টর ইউনূস মিথ্যা সাক্ষী বানিয়ে শেখ হাসিনার নামে ফাঁসি রায় দিয়েছে। সো এইরকম মিথ্যা সাক্ষীর ফাঁসি রায়, ঘুষের মাধ্যমে রায়, এই রায়ের মাধ্যমে ফাঁসি হয়েছে। সো প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কিভাবে সাবেক প্রধানমন্ত্রীকে এই বিএনপি সরকার হাতে তুলে দিবে ভারত সরকার? কারণ এই বিএনপি সরকারও তো সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই, কারণ এই সরকারও তো সঠিক না। কারণ সংবিধান অনুযায়ী এখনো বর্তমানে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ারলি বলে দিয়েছেন যে সংবিধান অনুযায়ী হাসিনা ওয়াজেদ এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে শাহজালাল বিমানবন্দরে নামবে। তার মানে বুঝতেই পারতেছেন ভারতের পক্ষ থেকে কি প্রেসারে রেখেছে বিএনপিকে এবং কি ধরনের বক্তব্য দিচ্ছে ভারতের শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা আছে তারা। তার মানে একেবারেই বেকায়দায় আছে এখন বিএনপি সরকার। তারা সকলের সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে
কারোর সাথেই সম্পর্ক এখন ভালো রাখতে পারছে না। আমেরিকার স্বার্থ দেখতে গেলে চীনের সাথে সম্পর্ক একেবারে তলানিতে থেকে যাচ্ছে এবং ভারতের সাথে সম্পর্ক আরো খারাপ হচ্ছে, এবং সকলের সাথে ব্যালেন্স করে সম্পর্ক রাখতে গেলে তখন তিনোটাই পরাশক্তি বিএনপি সরকারকে এবং বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে। একটা জিনিস কথায় আছে না যে গরিবের বউ সকলের ভাবি বা সকলের ভাবি গরিবের বুকে, একটা কথা আছে না বাংলাতে, সেরকম হয়ে গিয়েছে বাংলাদেশ এখন গরিব রাষ্ট্র, এখন সকলের বউ হয়ে গিয়েছে। যে যেভাবে চাপ দেওয়া দরকার, যেভাবে স্বার্থ হাসিল করা দরকার, সে সেভাবে তাদের স্বার্থ হাসিল করে নিচ্ছে। এবার আমেরিকা যে কোনো বিনিময়ে চুক্তি যেগুলো করেছে সেগুলা তারা স্বার্থ হাসিল করেই নিবে। বিএনপিকে এমন ভাবে বিপদে ফেলে দিবে যে বিএনপি এই চুক্তি থেকে বাইরে আসতে পারবে না। জনগণের চাপ সহ্য করেও, সকল কিছু উপেক্ষা করেও বিএনপি এই চুক্তিটাকে রেখে দিবে এবং এই চুক্তি অনুযায়ী আমেরিকার সাথে কাজ করবে। কারণ বিএনপিরও কিন্তু ক্ষমতার লোভ আছে, বিএনপির ক্ষমতায় থাকতে হবে। আমেরিকা ডিপ স্টেটের মাধ্যমে বিএনপিকে সাহায্য সহযোগিতা করবে এই আশ্বাস দিবে আমেরিকা, আর বিএনপি এই চুক্তি বহাল রাখবে এবং এই চুক্তি অনুযায়ী আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিবে। এটাই এখন বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আমরা যতই আলোচনা করি, সাধারণ মানুষ যতই সমালোচনা করুক, টকশোতে আলোচকরা যতই এই চুক্তির বিরোধিতা করুক, বিএনপি সরকার যদি না চায় তাহলে এই চুক্তি কোনোভাবে বাতিল করা সম্ভব না। সো বিএনপির হাতে অনেক খেলা আছে এই চুক্তি বাতিল করার জন্য, রিভিউ করার জন্য অনেক খেলা ছিল, 2 মাস সময় ছিল, কিন্তু বিএনপি এবং জামাত সংসদে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করে নাই। কারণ তারা চায় না আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করতে এবং এই চুক্তি বাতিল করতে। আর আমেরিকা চাপের উপর রেখেছে এই বিএনপি সরকারকে। এখন আমার যতটুকু মনে হচ্ছে, চায়না এবং ভারতের সাথে একেবারে সম্পর্ক খারাপ করে জামাত এবং বিএনপি সম্পূর্ণরূপে আমেরিকার উপর নির্ভরশীল হয়ে যাবে এবং আমেরিকা যা বলবে সে অনুযায়ী কাজ করবে। কারণ আমেরিকা এই বিএনপি এবং জামাতকে নিশ্চয়তা দিবে যে আমরা ডিপ স্টেটের মাধ্যমে তোমাদের ক্ষমতা যাতে থাকে এবং তোমরা যাতে বারবার সরকার গঠন করতে পারো, তোমাদেরকে সে বিষয়ে আমরা সাহায্য সহযোগিতা করব। তোমরা জাস্ট আমাদের সাথে যে চুক্তি হয়েছে সে চুক্তি অনুযায়ী কাজ করে যাও। এটাই কিন্তু আগামীতে হয়তোবা হতে পারে। তাই 3 দেশের যে চাপটা আছে একসাথে এই বর্তমান বিএনপি সরকার না নিয়ে চায়না এবং ভারতের সাথে সম্পর্ক তেমন ভালো রাখবে না, এককভাবে আমেরিকা ঘেঁষা হয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। এক একজনের এক একটা চিন্তাধারা থাকতে পারে। আমি জাস্ট আমার চিন্তাটা আপনাদের কাছে শেয়ার করছি। আপনাদেরও যদি কোনো মতামত থাকে আপনারা সেটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আশা করছি এই আলোচনায় আপনারা মোটামুটি সকল কিছু ক্লিয়ার হতে পেরেছেন, কোনো কনফিউশন থাকার কথা না। তবুও কনফিউশন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে জানাতে পারেন। আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করে ক্লিয়ার করার চেষ্টা করব। বা এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।